আমার বাড়ি হচ্ছে যশোর। আচ্ছা। তো আমার ছোটবেলা বেড়ে ওঠা যশোরে। তারপরে যশোরে বেড়ে ওঠা, যশোর থেকে আমি মানে যখন ক্লাস 5-এ পড়ি, আচ্ছা। তো মানে আমার বাবা বিভিন্ন ধরনের ব্যবসা করতেন, বিভিন্ন ধরনের ব্যবসা থেকে উনি বাড়ি থেকে চলে যেতেন। আপনারা কয় ভাই বোন? আমরা হচ্ছে 4 বোন 1 ভাই। বাহ, আপনি বড়? আমি হচ্ছে 4 নাম্বার, ভাই হচ্ছে বড়। ওকে। তো বাবা চলে যাওয়ার পরে মানে আমাদের সংসারে খাবার দাবার কোনো খবর মানে খাবার রেখে যেত না। তো আমাদের বাড়ির পাশে বাড়ির সাথে এক চাচা, সে আমাদের বাড়িতে 3 বেলা রেগুলার খাওয়া দাওয়া করতো। তো বাবা হচ্ছে যাওয়ার পরে মানে উনি আসা যাওয়া করার পর থেকে আমার মা তখন ইয়াং ছিল, আমরা ভাই বোন সব ছোট ছোট ছিলাম। 3 বছর, 2 বছর, 2.5 বছর ছোট, এতটুকু ছোট বড় ছিলাম আমরা। তারপরে সেই চাচার সাথে আমার মার সাথে রিলেশন হয়। ওহো। পরে উনি যাওয়া আসা করতে করতে মানে মার সাথে একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়। ওকে। আপনি ছোটবেলা থেকে ওগুলো জি, ওগুলো দেখতেছি, আমি ওগুলো দেখে দেখে মানে আমার সহ্য করতে পারতাম না আমার মাকে। খারাপ আমি লাগতো আপনার? যে খারাপ লাগতো। আমার চাচা যখন আসতো তখন আমার মানে আমি বাড়ি থেকে চলে যেতাম। চলে যাওয়ার পরে মানে যখন বাড়িতে আসতাম তখন আমার মা মারধর করতো আমাকে। তো 2000 সালে আমার ভাই বোন তখন ওরা ছোট, এই ব্যাপারটা তারা জানতো, তারা ঢাকাতে চলে আসে গার্মেন্টসে চাকরি নেয়। তো আমার পাড়া প্রতিবেশী সবাই বলে যে দেখ, তোর ভাই বোন তো ঢাকাতে চলে গেছে, তোর মা যখন নির্যাতন করে তো তুইও তোর ভাই বোনের কাছে চলে যা। তারপরে 2003-এ আমি তখন ঢাকা থেকে আসি ভাই বোনের কাছে। ভাইকে বললাম যে আমার ভাই, তুমি যেটা চাকরি করো সেটা তোমার চাকরি দিয়ে দাও। আচ্ছা। তো আমার ভাই বলছে না, চাকরি হবে না, যেহেতু চাকরি হচ্ছে এখন 3 ভাই বোন এখানে আছি, তোমার বয়স এখন ছোট, 14 বছর বয়স, তো চাকরি হবে না। রাইট। তো ভাইয়ের কাছে কান্নাকাটি করলাম। ভাই এক বন্ধুর কাছে তার বোনের সার্টিফিকেট নিয়ে এসে আমার ভাইয়ের অফিসে আমার মানে চাকরিতে জয়েন করে দিল। তো চাকরি করার অবস্থায় যখন চাকরি 8-9 মাস বয়স, তখন হচ্ছে মানে আমাদের অফিসে খাবার তো দুপুরে লাঞ্চ টাইমে ছিল, সকালে খাবার খেয়ে যেতাম না। তো যে ওভার টাইমটা হতো ওই টাকাটা আমি প্রত্যেক সপ্তাহে 80-90 টাকা করে পেতাম। আচ্ছা। ওই টাকা দিয়ে আমি মানে টিফিন খেতাম, হয় সিঙ্গারা না হচ্ছে কলা রুটি, এগুলো খেতাম। আপনি লাঞ্চ করতেন না? লাঞ্চ করতাম, এটা সকালের নাস্তা। আচ্ছা 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 আচ্ছা। মানে বাসাতে খেয়ে যেতাম না সকালের খাবারটা। পরে হচ্ছে এটা 2003-এর শেষের দিকে আমাদের ক্যান্টিন ছিল 4 তলা। তো আমি ক্যান্টিনে গেছি, যাওয়ার পরে মানে একটা ছেলে দেখলাম, 2টা ছেলে দাঁড়ায় রয়েছে। তো আমি একটা ছেলেকে বললাম, ভাইয়া ও ক্যান্টিন থেকে আমার একটু কলা রুটি এনে দেন। তো উনি আমার একবার পা থেকে মাথা পর্যন্ত তাকায় দেখলো। দেখার পরে হচ্ছে উনি কলা রুটি আনতে গেছে, পরে পাশে যে ছেলেটা ছিল তার সামনে। পরে আমার লজ্জা লাগতেছে বলে আমি চলে গেছি, বলতেছি কি উনি হচ্ছে আমার 2য় তলা, আমি 7B লাইনে, ওনাকে যেতে বলেন কলা রুটি নিয়ে। তো উনি সেই কলা রুটি নিয়ে যে আমাকে নাম জিজ্ঞাসা করলো, আমি বললাম আমার নাম সালমা। এবার ওই কলা মানে চলে যাওয়ার পরে মানে ও লাঞ্চ করতে গেছে, অন্যদিন দেখি না যে ওই 2 জন দাঁড়ায় থাকে। এখন আমি যে আমার সকালে দেখছে এবং আমার দেখার জন্য ওনারা লাঞ্চ না করে আমার জন্য অপেক্ষা করতেছে। পরে আমি কি করছি, ওই লাঞ্চ করতে গেছি, দেখি ওই 2 জন। পরে লাঞ্চ সেরে এসে আমি সিঁড়ি থেকে নামতেছি, আমার খুব লজ্জা লাগতেছে ওদের দেখে। ওরা আবার 4 তলার থেকে মানে সিঁড়ির মানে নিচের দিকে তাকাচ্ছে যে আমাকে দেখা যায় কিনা। এইভাবে করতে করতে 4 দিনের মাথায় সে আমাকে একটা চিঠি দিল। চিঠি দেওয়ার পরে আমি চিঠিটা দেখলাম, সে বলছে যে তোমাকে আমার ভালো লাগছে, আমি মানে তোমার সাথে তোমাকে ভালোবেসে ফেলাইছি। আচ্ছা, পরিচয়ের কত দিনের মাথায়? এটা হচ্ছে মানে 3-4 দিন পরেই। ওহো। তো আমারও ওকে দেখে ভালো লাগছে। ভালো লাগার পর আমি একসেপ্ট করলাম। একসেপ্ট করার পরে এভাবে ভালো চলতেছে। প্রায় যেতে যেতে প্রায় 1.5 মাস তোমার ভাই জানতে পারলো। আমার ভাই জানার পরে পরে ছেলের নাম জিজ্ঞাসা করলো, বাড়ি কোথায় জিজ্ঞাসা করলো। পরে আমি বললাম ছেলের বাড়ির নাম নাই বলি আমি। হ্যাঁ অবশ্যই, আমরা প্রয়োজনে তার সবকিছু আমরা নাই শুনলাম আজকে। জি। আচ্ছা, সবকিছু বিস্তারিত আপনি খুলে বললেন। জি। তো ভাই বললো যে ছেলের বাড়ি অনেক দূর, আমাদের বাড়ি তো অনেক দূর,
তো এই বিয়েটা দেওয়া যাবে না। পরে হচ্ছে বাড়িওয়ালা খালু খালুকে বললাম, দেখো ওকে তো আমার ভালো লাগছে, ও আমাকে ছাড়া বাঁচবে না, আমি ওকে ছাড়া বাঁচবো না। পরে হচ্ছে বাড়িওয়ালা খালা বললো যে দেখ, তোকে যখন ভালোবাসছে, ছেলেটা দেখতে ভদ্র, মানে সব দিকে তো মনে হচ্ছে ছেলেটা ভালো আছে, দেখে শুনে বোঝা গেল। তো তোর ছেলে যদি তো বিয়ে করতে চায় তো বিয়ে করে ফেলিস। তো আমি বললাম আমার ওনাকে বললাম যে দেখো এই অবস্থা, তো কি করা যায়? তো বলতেছে দেখো তোমাকে তো ভালোবাসতে বিয়ে করার জন্যই, তোমাকে পেতে চাই। তো আমাকে এই কথা বলার পরে তো আমরা ডিসিশন নিই যে আমরা হচ্ছে মানে বিয়ে করে ফেলাবো। তারপর হচ্ছে 2003 শেষের দিকে সেপ্টেম্বর মাসের 27 তারিখে আমরা ডিসিশন নিলাম যে আমরা বিয়ে করবো। আচ্ছা, পরিচয়ের কয় মাসে? প্রায় 1.5 মাস। একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল না? এখন আমার ভাই বাড়ির দিকে তো জানতে পারে, বাপের সাথে ছিল যে আমার বাড়িতে নিয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো এবার ও বিয়ে মানে আমরা বিয়ে করে ফেলাইছি। বিয়ে করে ফেললেন? জি, দুজনেই বিয়ে করে আপনার বয়স ছিল তখন কত? আমার বয়স তখন 14 বছর চলতেছে আর কি। মাই গুডনেস, 14 বছর বয়সে? জি, আমি তখন ক্লাস 6 এ পড়ি। মানে আপনার সাহস কিভাবে হইলো? মানে 14 বছর বয়সে তো হচ্ছে মানে খেলাধুলার বয়স, জি, স্কুলের ক্লাস করার বয়স। জি, ওই মানে আমার মার প্রতি আমার রাগ ছিল, তো আমি বাড়ি যাব না, এই জন্যই আমি বিয়েটা করি যে আমি মা বাড়িতে যাব না, বাড়িতে গেলে তো মাকে দেখা লাগবে, এই জন্য আমি বিয়েটা করে ফেলাই। আচ্ছা, মানে আপনার কি আপনার মায়ের প্রতি অনেক জিদ ছিল মানে জিদের কারণে? জি, মার পর অনেক। আচ্ছা, পরে হচ্ছে এই কাজটা কেন করলেন? মানে নিজেরাই কেন বিয়ে করলেন? মানে আপনার পরিবারকে মানতো না? আপনার ভাই মানতেন না? ভাইও আমার ভাই, বড় আপা, মেজ আপা, ওনারাও একই কারণে ঢাকায় আসছে। ঠিক আছে, মানে মার কারণে ঢাকায় আসছে, বাবা মার কারণে। এক প্রকার যদি বলি আপনার মায়ের থেকে আলাদা হয়ে গেছেন সবাই আপনারা। জি। আচ্ছা, তারপরে হচ্ছে বিয়ের পরে ভালোই ছিলাম, ভালোই চলতেছিল। ও এক সপ্তাহ নাইট করতো, এক সপ্তাহ ডে করতো, মানে চাকরি যে করতো অফিসে। তো যখন মানে একা একা থাকতাম, তো তখন হচ্ছে মানে আমার ভাই ফোন করতো, মাও ফোন করতো যে এই কাজটা কেন করলি। ওর সামনে কখনো কিছু বলতো না। ঠিক আছে। তারপরে হচ্ছে এইভাবে মানে ওর প্রতি আমার জানি না কিসের জন্য এরকম আলাদা করার চেষ্টা করছিল আমার মা, মানে আমি চাই না যে সুখী থাকি। তারপরে এইভাবে করতে করতে আমি বিয়ের মাসে আমি কনসিভ করি। আচ্ছা, 14 বছর বয়সে? যে 14 বছর বয়সে আমি কনসিভ করি। তো আমার বেবি হয় মানে 8 মাসে, ডেলিভারি হয় 8 মাসে। 8 মাস পরে তখন আমি বাড়িতে যাই, আমাদের বাড়িতে যাই, বাড়ি যাওয়ার পরে ডেলিভারি হয়। তো মানে যাওয়ার ডেলিভারি হওয়ার আগে 25 দিন হয়ে গেছে। তো আমার তখন তো মোবাইল ছিল না, তারও ছিল না, আমারও ছিল না। তো এখানে দোকানে ফোনে কথা হতো, যে দোকানে যে টেলিফোন আছে তার মাধ্যমে কথা হতো প্রতিদিন। এই জন্য আমার মা আমার উপরে আরো রাগ, যে কাকে বিয়ে করছিস, তোকে নিবে না, তোর এখন এই অবস্থা। তো আমার মা কেন আমার প্রতি মানে টর্চারিং শুরু করে দিল। মানে আমি তখন খুব চিন্তিত যে এখন এই অবস্থায়, মা তো আগেই দেখতে পারতো না, এখন আমি কি করব। তো আল্লাহ কি রহমত, 25 দিন পরে ফোন আসলো। ফোন আসার পরে কথা বললাম, তখন ও বলতেছে যে আমি আসবো, মানে আমার স্বামী বলতেছে যে আসবো। তারপরে ও আস্তে আস্তে আমার ডেলিভারিটা হয়ে যায়, আমার মেয়ে বেবি হয়। আলহামদুলিল্লাহ। পরে হচ্ছে মানে আমার শ্বশুর আসলো বাড়ির থেকে, মানে ঢাকা থেকে গেল, শ্বশুর গেল, আমার হাজবেন্ড আসলো। আসার পরে প্রায় 15-20 দিন পরে আমি ঢাকাতে চলে আসি আমার বাচ্চা নিয়ে। কেন আমার মা চাচ্ছিল না আমি থাকি, খরচ হবে, মানে সংসারে উনি চায় না যে আমার পিছনে কিছু টাকা খরচ করে। আপনি তো যখন বিয়েটা করে ফেললেন, জি, তো বিয়েটা করার সময় তো আপনি বললেন যে আপনার ভাই বা পরিবারে কেউ জানতো না। জি। তো এরপরে বিয়ে করেই এখানে সংসার করা শুরু করে দিলেন? হ্যাঁ, জি, বিয়ের পরে সংসার করে শুরু করে দিচ্ছি। তারপর হচ্ছে ওই যে ডেলিভারি হওয়ার পরে আমার বেবি যখন 25 দিন কি 30 দিন বয়স, তখন আমি ঢাকা থেকে ব্যাক করি আমার স্বামীর সাথে। তো এইভাবে দিন মাশাআল্লাহ ভালোই যাচ্ছিল। সে তো অনেক ভালো ছিল, আমি তাকে দোষ দিব না, মানে অনেকে তো মনে করেন স্বামীর জন্য অনেক কিছু করে ফেলায়, কিন্তু আমি আসলে তাকে কখনো দোষ দিব না, সে ভালো মানুষ। বিয়ের যখন 22 কি 20 মাস, তখন মানে আমার এক যার সাথে আমি খুব নামাজি ছিলাম,
তো ওই মানে তালিম করতাম, নামাজি কথা বলতাম, পর্দা থাকার কথা বলতাম, অনেকে এটা একসেপ্ট করতো করতো না। তো সবাই তো এক না। তো আমরা পাড়া প্রতিবেশী যাকে বললাম, ভাবি এইভাবে না কথা মানে গীবত গীবত করার তো ঠিক না, গীবত করলে আল্লাহ অনেক পাপ দেয়। তো উনি এই সাধারণ কথাটা আমার একটা থাপ্পড় দিছিল। থাপ্পড় দিয়াতে পরে আমি সেদিন মানে ওইখানে মনে হচ্ছিল যে আমার আকাশ ভেঙে মাথায় পড়ছে। আমি কান্না করতে করতে পরে 1-1.5 ঘন্টা পর ওইখান থেকে বাসায় আসি। তো বৃহস্পতিবার ছিল ওই দিন। পরে সারা রাত কান্না করছি, কান্না করতে 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 এক পর্যায়ে ঘুমায় পড়ছে আমি আমার বেবিটা। তো আমার হাজবেন্ড 8:30টার সময় বাসায় আসলো, এসে বলতেছে, দরজা খুলছি যে সালমা তোমার চোখ মুখ খোলা কেন? তো আমি বলতেছি কিছুই বলিনি। আমি তখনও যদি বলতাম তো আমার জীবনে দুর্ঘটনাটা হতো না। আমি তখন যদি চেপে না রেখে যদি সব বলতাম, তো হচ্ছে বাড়িওয়ালা ভাবির কাছে বলছে যে ভাবি সালমা কান্নাকাটি করছে, কিছু বলতেছে না। পরে বাড়িওয়ালা ভাবি বলতেছে কি যে বাবুর বউয়ের সাথে জানি কি জানি হয়েছে, তো এই জন্য কান্নাকাটি করতেছে। পরে আমার এসে বললো, দেখ সালমা কি করছো তুমি? পরে আমি কিছু বলিনি। পরে হচ্ছে বাবু মানে যে ভাইয়ের বউ আমাকে থাপড় মারছিল সেই ভাই আসছে। ওই ভাবি তখন এই কথা বলছিল যে তোর স্বামী আসুক, এসে তোকে ছাড়াই নিব, এই কথা বলছিল। তো ওই সময় আমি বলছি, দেখো ভাইয়া ভাবি এই কথা বলছে, হয়তো তোমার সাথে সংসার করবে বোধহয় এই কথা বলছে। তো ওই ভাইয়ের সামনে এমন একটা থাপড় মারছে, আমি ছিটকে খাটে পড়ি। জি, খাটে পড়ে যাওয়ার পরে তো আমার কাছে কথা হচ্ছে আমি কোনোদিন তো দোষ করলাম না, ওই দিকে এরকম মার খাচ্ছি, আমার স্বামীর কাছেও মার খাচ্ছি। এইভাবে হচ্ছে আমি রাত্রে খুব কান্নাকাটি করতেছি। পরে হচ্ছে আলাদা বিছানা, ও হচ্ছে খাটে শুয়ে গেছে, আমি নিচে বিছানা করছি। বিছানা করার পরে হচ্ছে বাবুকে নিয়ে আমি ঘুমাইছি। তো অন্যদিন কোনো বিষয় নিয়ে আসলে কি মেয়ে মানে যদি ভালোবাসা পায় আর একটু ভালোবাসার চেষ্টা করে যে কিভাবে পাওয়া যায়। তো আমি একটু সেইভাবে মানে করছি যে ও আমার অন্যদিন হচ্ছে রাগ ভাঙায়, খাটে নেয়, পাশে শোয়ায়, ওই দিন আর কিচ্ছু বলিনি। সকালবেলা সকালবেলা হচ্ছে কি কথায় মানে সামান্য একটা কথা আমার এমন মারা মারছে আমি বুঝতে পারিনি ওর কি আগে কোনো কিছু ছিল, মানে আমি এই রূপটা কখনো দেখি নাই। প্রচুর মারছে, আমার এমন মারা মারছে আমি মানে সরাসরি ব্যথা হয়ে গেছে। পরে ভাবলাম যে থাক, এর সাথে সংসার করব না। এ কখনো মারিনি, আজকে কিসের জন্য মারতেছে, সামান্য ওই কথাতে আমার মারতেছে। পরে হচ্ছে আমি চলে যাব। পরে ভাবলাম বাড়ির থেকে আসছি, আমার তো যশোর থেকে আসছে মাত্র হচ্ছে 14 দিন হয়েছে, মাও দেখতে পারে না, তো কার কাছে যাব? পরে এইভাবে আমি মেয়েকে আমার বাচ্চার বুকে দুধ খাওয়াচ্ছি। পরে মাথার মধ্যে কেন জানি আসলো যে থাক, আমি বাবা বাড়ি যাবো না, ওর সাথে সংসার করব না, আমি মানে কিছুটা করে ফেলবো। এই বলতে বলতে আমার ঘরে মানে কেরোসিন তেল ছিল। মাই গড। পরে হঠাৎ করে আমি ওই মানে মুখে যেটা ভাব মানে মনে মনে যেটা ভাবছে, মানে 1 সেকেন্ড লাগেনি ওটা করতে। আমি কি করছি, কেরোসিন তেল ঢেলে মাথায় ঢেলে মানে দাঁড়ায় রয়েছি। ও যখন আসবো ওর সামনে আমি ম্যাচ ঠোকাবো। তো আমি মানে ও দেখছি যে ও আসছে কিনা। পরে ও সকালবেলা ও মানে রাতে তো খাবার খায়নি, তো স্টোভ আছে না, স্টোভে রান্না করতাম আমি। তো সকালবেলা স্টোভে ভাত বসাই দিয়ে গেছে। পরে আমি যখন ম্যাচ ঠোকাচ্ছি আগুন ধরতেছে না, পরে ওই স্টোভে ভাত জ্বালা মানে ভাত চলে দিয়ে গেছিল। ও আমি শাড়ি আঁচলটা নিয়ে পিঠে মারছি আর দাও করে জ্বলে উঠেছে। মাই গুডনেস। তারপরে আমি না বুঝতে পারিনি যে এমন হবে। পরে হচ্ছে আমি ও ঘর থেকে দৌড় মারছে, আগে ও দেখছে যে দরজা দিয়া ও তাড়াতাড়ি করে এসে দরজা ভাঙছে, জানালা ভাঙছে। তারপরে হচ্ছে দৌড় মারছে, আমি ওর পিছে পিছে দৌড়াইছি। পিছে পিছে যাচ্ছে, যখন আমার এতটুকু মনে আছে যে পানি পানি, তো আমার স্বামী বলতেছে মরতে চাইছিলি মর। ওহো। পরে আমার কোনো সেন্স থাকে না। পরে আমার যখন সেন্স আসে তখন আমি বলতেছি আমার স্বামীকে আমি এতটা ভালোবাসি যে হচ্ছে আমার স্বামী কই, আমার মেয়ে কই, আমার স্বামী কই, আমার মেয়ে কই। এই কথা বলতে বলতে পরে হচ্ছে মানে আগুন যে জ্বলছে তখন বলতে পারবো না, এখন মনে হচ্ছে আমি দোজকের মতো জ্বলতেছি। এমন জ্বলা শুরু করেছে মনে হচ্ছে আমি সেম দোজকে আছি। পরে সাথে সাথে আমাদের ওই সাভারে যেখানে থাকতাম পাশে একটা নাগরিক মানে মেডিকেল ছিল, ওইখানে নিয়ে গেল। ওইখানে নিয়ে যাও 6 ঘন্টা পর ডাক্তার বলছে এই রোগীকে বাঁচানো যাবে না, ঢাকা মেডিকেল কলেজ নেন।
পরে ঢাকা মেডিকেল কলেজ নিয়ে ওইখানে 1 সপ্তাহ মতো রেখে ওরা রিটার্ন দিয়ে দিল। ওরা বললো যে ইমার্জেন্সিতে নে। পরে 52 ইউনিট আছে ওইখানে নিল। ওইখানে আসা এর আগে হচ্ছে আমার সবাই ফ্যামিলি সবাই আসছে, মনে করছে যে সবাই বলতেছে যে হচ্ছে আমার স্বামী আমাকে আগুন ধরাই দিয়েছে। আচ্ছা, এটা কারা বলছিল? এটা হচ্ছে আমার ফ্যামিলি ভাবছে। আচ্ছা, তারা চিন্তাও করতে পারেন নাই যে আপনি এর মতো কিছু করতে জি, আসলে আমিও তো বুঝতে পারিনি যে আমি পরে হচ্ছে ওরা যখন এটা বলতেছে তখন আমি অসুস্থ অবস্থায় বলতেছি না যেটা আমি এভাবে করছি। পরে হচ্ছে আমার মা সাথে সাথে বাড়ি চলে গেল আমার বাচ্চাটা নিয়ে। আচ্ছা, পরে হচ্ছে আমার ভাই মা বলতেছে যে ওর পিছে টাকা ঢালিস না, ও মরুক। পরে আমার মা নাকি এই কথা বলেছে যে ওই ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলাতে আমাকে, কেন আমি বাঁচলে সংসার করতে পারবো না। Shit, এটা আপনার হাজবেন্ড বলছে? না, আমার মা বলছে। আপনার মা আমার ভাইকে বলছে। এই কাজটা করতে কাকে বলে? আপনার ভাইকে বলছে যে ওর পিছে টাকা ঢালিস না, ও বাঁচলে তো সংসার করতে পারবে না, ওর তো কিছুই নাই। পরে হচ্ছে এইভাবে। সালমা, আপনি কিছুটা সময় একটু নরমাল হন, হ্যাঁ? একটু কিছুটা সময় প্রিয় শ্রোতা যারা শুনছেন এই মুহূর্তে জাগো এফএম 94.4 এবং দেখছেন কিছুটা সময়ের জন্য হলেও, কিছুটা সময় আমরা সালমাকে একটু রিল্যাক্স হতে দেই, একটু নরমাল হতে দেই। দিন শেষে তো আমরাও ক্যামেরার সামনে যারা কাজ করি বা মাইক্রোফোনের সামনে যারা কাজ করি, এন্ড অফ দ্য ডে আমিও তো আপনার মতো দেখতে একজন মানুষ, ইমোশনটা আমারও কাজ করে। কারণ এরকম একটা বোন আমার বাসায়ও আছে, এরকম একটা বোন আপনার বাসায়ও আছে, এরকম একটা প্রতিবেশী কিন্তু আপনার বাসায়ও আছে। আপনি আমি ভাই জানি না যে পাশের ফ্ল্যাটে কি হয়, বেশি দূর যাওয়া লাগবে না, পাশের ফ্ল্যাটে না নিজের ফ্ল্যাটে কি হয় আমরা জানি না অনেক সময়। আমি আসলে খুব বাকরুদ্ধ হয়ে যাচ্ছি, যদিও আমরা একদিকের কথা শুনছি। একজন মা কিভাবে আসলে তার আরেকজন সন্তানকে বলতে পারে ওর পিছে টাকা ঢেলে লাভ নাই। একজন মানুষের কন্ডিশন, নিজের গায়ে নিজে কেরোসিন তেল দিয়ে সুইসাইডের চেষ্টা করে। এবং আসবো আমরা সালমার কাছে এই প্রশ্নের উত্তরগুলো খুঁজবো। শুধু এতটুকু বলবো যে মানুষ নামের শব্দটার পরিচয়ের যে ভারটা, এই ভারটাকে আমরা হারিয়ে ফেলছি। আসলে কি আমরা মানুষ? আসলে কি আমাদের মধ্যে যে মনুষ্যত্বটা, এই মনুষ্যত্বটা কি আপনার মনে হয় যে আসলে আমাদের মানুষের মধ্যে আছে? আমার না কখনো কখনো মনে হয় না। আমার কখনো কখনো যেটা মনে হয় যে আমরা সত্যিকার অর্থে আমাদের মানুষের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা অনেক বেশি দূরে চলে আসছি এবং আমাদের ব্যবহার, আমাদের অ্যাটিটিউড, আমাদের আচরণ এতটাই অদ্ভুত, মাঝে মাঝে আমি নিজেও কনফিউজড হয়ে যাই, আসলে কি আপনি মানুষ? যাবো আমরা সময় নষ্ট না করে সালমার কাছে যাব, কারণ তার জন্য নির্ধারিত যে সময় আমি চাই না একটা মিনিটও আজকে নষ্ট হোক। সালমা, তারপরে কি হলো? তারপরে হচ্ছে মেডিকেলে আমার ভাই বললো যেদিনে মেডিকেলে ভর্তি করছে ওই দিনে 50,000 টাকা গেছে, তো শেষ না দিকে ছাড়বো না, দেখা যাক আমার বোন বাঁচে কিনা বাঁচে। তো এবারটা এইভাবে যেতে তো প্রায় 1 মাস না 15 দিন পরে আমার স্কিন সার্জারি করে। আপনার হাজবেন্ড করায়? ও না, ও আসলে তখন কম টাকা বেতন পেত, তো ওই সময় আমাদের সংসারটা কোনো গুছায় ওঠেনি। তো এখন ওর ভিতরে তো এই কাজটা হয়ে গেছে। পরে হচ্ছে ও গেছিল আমার শ্বশুরবাড়ি গেছিল, চাইছিল, টাকা দেয়নি, যেহেতু আমরা একা একা বিয়ে করছি তো এই জন্য টাকা পয়সা দেয়নি। পরে হচ্ছে আমার ভাই হচ্ছে 1 সপ্তাহ, আমার ভাই হচ্ছে চাকরি করে, তো সাভারেই চাকরি করে ভিজিটে, তো 1 সপ্তাহ নাইট করতে 1 সপ্তাহ ডে করতো। তো আমি মেডিকেলে থাকার পর থেকে ভাই পুরো নাইট করে ডে আমার কাছে থাকতো, কখন কোন সময় ডাক্তার লাগবে, কোন মেডিসিন লাগবে, এই দৌড়দৌড়ি করতো। পরে হচ্ছে মেডিকেল স্কিন সার্জারি করে, ফার্স্ট বারে স্কিন সার্জারি করে, তো ওইটা হচ্ছে টেকে নাই, চামড়াটা লাগে নাই। আচ্ছা। পরে এভাবে আবার ট্রিটমেন্ট চলতেছে, পরে আবার 15 দিন পরে আরেকটা সার্জারি হয়, এভাবে এক একে 3 বার সার্জারি হয়। আমি মেডিকেলে 3 মাস 7 দিন ছিলাম। তো আমি মেডিকেলের দিনগুলোর কথা একটু শুনতে চাই সালমা আপনার কাছে। আপনি জীবনে এর আগে হয়তো বা কখনোই হাসপাতালে থাকেন নাই? না, আমি কখনো থাকিনি। আপনার যখন বাচ্চা হয় তখন হচ্ছে প্রথমবার ডেলিভারি নরমালি হয়, নরমালি হয়, তখন হয়তো বা আপনি গেছিলেন, বাট
ওই হাসপাতাল জীবনের ওই গল্পটা আমরা একটু শুনি। আচ্ছা আমি বলি, যখন মনে করেন আমার হচ্ছে ড্রেসিং করে, মানে যখন ব্যান্ডেজ করে পুড়ে যাওয়ার পরে ড্রেসিং করে, তো আমি মানে ধর্মের কথা বলি, যে হচ্ছে বলে যে যখন আজরাল যখন আসে, তো একটা বকরির চামড়া, জীবন্ত বকরির চামড়া তুললে যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা ঠিক তেমনি কষ্ট হয়। তো আবার ঠিক আমি ওটাই অনুভব করেছি, যখন আমার ড্রেসিং করতো তখন মনে হতো যে আমার মানে মৃত্যু আজরাল চলে আসছে, চামড়া টেনে উঠিয়ে নিয়ে ফেলাচ্ছে এভাবে। ও তারপর এইভাবে এই প্রত্যেকটা দিন একদিন পর পর ড্রেসিং করতো, একদিন পর পর ড্রেসিং করতো। তো আমার ছোট বোন তখন ক্লাস 6-এ পড়তো। তো আমার ছোট বোনটা আমার কাছে থাকতো। আমার মা তো চলেই গেছে, আর আসেনি। সেই যে 3 দিন 4 দিন পর চলে গেছে মেডিকেল থেকে, আর আসেনি। মানে আপনি যতদিন হাসপাতালে জি। ভর্তি ছিলেন একটা দিনও তো মা ছিল না? ছিল 2-3 দিন ছিল, 2-3 দিন পর জানতে পারছে যে এটা আমি নিজে করছি। তো ওহ। পরে মা আর আসেনি। আমি 3 মাস 7 দিন ছিলাম। পরে যখন হায় মানবতা। তো আমি যখন সার্জারি করতো তখন তো অনেকে বাঁচতো না। তো অনেক আমার চোখের সামনে কত মেয়ে কত ছেলে মারা গেছে, মানে বিশেষ করে মেয়েদের ওয়ার্ড ছিল, তো মেয়েরা মারা গেছে আমি দেখতাম। তো আমি ভাবতাম যখন আমি মানে ওটিতে যাব, অপারেশন থিয়েটারে যখন যাব, আমি হয়তো আর বাঁচবো না। তো আমার মেয়েটার দেখার জন্য ছটফট করতাম। আমার মেয়েটার বয়স তখন মাত্র 11 মাস বয়স ছিল। তো আমি ভাইকে বলতাম যে ভাই আমার মেয়েটাকে আমার কাছে এনে দে, আমি একবার দেখি, যদি আমি না বাঁচি আমার মেয়েটা তো আমি আর দেখতে পারবো না। তো তো আমার ভাই শুধু সান্ত্বনা দিত যে তোমার মেয়ে যদি এখন তোমার কাছে আসে, তোমার দেখলে ভয় পাবে, তো বাড়িতেই ভালো আছে। তো এইভাবে করতে করতে 3টা সার্জারি হয়, 3টা সার্জারির সময় আমি একই কথা বলছি। তো আমার ভাই মানে আমার মাও আসে না, আমি বাচ্চাকেও দেখতে পাই না। পরে হচ্ছে আমার ছোট বোনটা ক্লাস 6-এ পড়তো। আমার ছোট বোনটা তখন পড়াশোনা বন্ধ হয়ে যায়, মানে ও পড়াশোনা পরীক্ষার সামনে পরীক্ষা দিতে পারে না। পরে হচ্ছে ছোট বোনটা আমার ভাবিও আসে, ভাবি থাকতে চায় না মেডিকেলে, ভাবিও খুব খারাপ ব্যবহার করে। পরে হচ্ছে মানে এতটা খারাপ ব্যবহার করে, তখন আমার ছোট বোনটা বেশি দুজনে মিলেই থাকছে। আমার ভাই তখন বলছে যে হচ্ছে আমার যদি মানে বউ মরে গেলে বউ পাবো, বোন মরে গেলে বোন পাবো না। তো যাই হোক, ভাবি 3 মাসে যখন ঢাকা মানে 3 মাস 7 দিন পরে রিলিজ দেয় আমার, তখন পুরোপুরি আমি সুস্থ হইনি। পরে হচ্ছে ভাইয়ের বাসায় সাভারে নেয় আমার, যখন ঢাকা থেকে মানে মেডিকেল থেকে যখন রিলিজ দেয়, সাভারে নেওয়ার পরে হচ্ছে আবার 15-20 দিন পরে আবার চেক আপ করা লাগে। পরে তো আমার স্বামী, আমি একটু মেডিকেলের কথা ভুলে গেছি, আমি যখন মেডিকেলে ছিলাম তো ওর মানে রেগুলার 9 দিন, একটানা 9 দিন ছিল। মানে আমি যে পায়খানা প্রস্রাব করতাম ওই পরিষ্কার করতো। আপনার হাজবেন্ড করতেন? জি, ওই কোলে করে নিয়ে যে মানে মেডিকেলে কমোটে বসাইতো। তো আমি তো আশা ছাড়তাম না যে আমার স্বামী আমাকে ছাড়বে না, ও আমাকে মানে বলবে না, ও আমাকে নিয়ে মানে আমার পাশেই থাকবে ও। তো আমি যখন আগে মেডিকেলে রাত 2টা 3টা যখন আমি ঘুমাই থাকতাম, আমার বেডের পাশে ও নাকি দাঁড়াইয়ে থাকতো, ও নাকি এক ভাব আমার মুখে নাকি তাকাই থাকতো। পরে পাশের বেডের যে মানে রুগীর সাথে যারা আত্মীয় স্বজন থাকতো, সেই আন্টি আমার সাথে বলছে যে তুমি যখন ঘুমাই থাকো তোমার স্বামী এসে নির্বাক তোমার দিকে তাকাই থাকে। তো একদিন আমার স্বামী আমাকে বলছে, দেখো সালমা, তুমি 3টা জীবন নষ্ট করছো, তো এই কাজটা তুমি ঠিক করো নাই, তো যা করছো, আমি তোমার কখনো ফেলাবো না। এখন ওর মন থেকে বলছিল নাকি ওর হচ্ছে আমার ভাই বলছিল যে মেডিকেল কেস করে দেবে, মেডিকেল কেস করলে এটা হচ্ছে শক্ত হবে। তো আমি আবার বলছিলাম যে হচ্ছে মেডিকেল মানে যেহেতু দোষটা আমার, আমি যদি মরেও যাই তো আমি জবানবন্দি দিয়ে যাব যে আমার স্বামী কাজটা করিনি। আচ্ছা। পরে মেডিকেল থেকে কেস করবে আমার ভাই, তোমার শ্বশুরবাড়ির ঠিকানা জানে না, ওরা আমার বাবা আমার ভাই কেস করবে। তো আমি না ঠিকানা বলিনি, তো আমার মুখে তো ব্যান্ডেজ করা। পরে আমার ভাইটা থাপ্পড় মারছে, মানে কেন কেস করবি না। তো আমার ভাই তো তার মানে ওই থেকে তো আমার পরে রাগ যে আমি কেস করতে দিলাম না।
পরে ওই যাই রিলিজ পেয়ে আসলাম, রিলিজ হয়ে গেল, আসলাম, পরে চেক আপ করতে আসি। তো ওই সময় আমার মন চাই যে আমি তো আমার বাসাতে যাই, আমি যেখানে আমি সংসার করছি, মানে যেটা আমার বাসা ছিল। তো এইভাবে আমার স্বামীকে বললাম যে দেখো ভুল করে ফেলেছি। তো বললো যে দেখো তুমি সুস্থ হও, তোমাকে আমি ফেলাবো না, আচ্ছা, আমি তোমাকে কখনো ফেলাবো না, তুমি পুরোপুরি সুস্থ হয়ে আমার কাছে আসো। তো যখন আমি 3 বার মানে মেডিকেল চেক আপ করতে আসি, 3 বার যখন আমার স্বামীর কাছে আমি যাই, তখন ও আমাকে মানে আমি যখন ওর হাত ধরে বললাম দেখো আমি ভুল করছি, তুমি মাফ করে দাও, তখন ও একেবারে ডাইরেক্টলি আমার বললো যে স্বামীর আশা বাদ দাও। তখন আমার জন্য মনে হলো যে আকাশ ভেঙে আমার মাথায় পড়ছে, যে এতদিন আশ্বাস দিছিল যে আমি তোমার কখনো ফেলাবো না, আর যখন পুরোপুরি সুস্থ হয়ে গেলাম তখন বললো যে স্বামীর আশা বাদ দাও। আপনার হাজবেন্ড এই কথাটা বললো? জি। ওকে, তারপর? পরে আমি সেখানে তো জোর করতে পারি না। পরে আমার বাবার সাথে তো আমি আসছিলাম। পরে বাড়িতে যাওয়ার পরে মোটামুটি সুস্থ হয়েছে আমি। কি হলো তারপর? তারপরে আমার স্বামী তো বললো যে স্বামী সব বাদ দাও। এই কথা বলার পরে আমি তো সেই ওইখান থেকে মানে কান্নাকাটি করছি, ওর এক পর্যায়ে পাও ধরছি আমি, দেখো এই কাজটা মানে তুমি এভাবে করলো, তুমি তো জানো যে আমার মা আমার সাথে কেমন ব্যবহার করে। তো বললো যখন এই কাজটা করছো তখন কি মনে ছিল না। তো এইভাবে সে আমার কোনো মানে পাত্তাই দিল না। পরে আমি বাড়ি চলে আসলাম যশোর বাবার সাথে। আসার পরে আমার তখন আমাদের ওই বছরে কুরবানি দেয় আমাদের। তো আমি একটা ছোট বাচ্চা যেমন একটা একটা করে কাজ শেখে, আমি ওভাবে চেষ্টা করছি একটা একটা কাজ করার জন্য। তো রসুন পেঁয়াজ আমি ছুলতে পারতেছি না, তার চেষ্টা করতেছি যে চুলি, এবার একটা একটা করে ছিলতেছি। আমার মা তো গরু পালে, পাড়ায় পাড়ায় যে ফ্যান নিয়ে আসে ভাতের মার। তো আমি সেই সময় ঘর ঝাড়ু দিচ্ছি, উঠান ঝাড়ু দিচ্ছি, মার মন জয় করতেছি যাতে মা আমাকে কিছু না বলে। এত কিছুর পরও মার মন জয় করছেন? জি, যেহেতু আমার থাকা লাগবে মার কাছে। তো এখন মা তো সহ্য করতেই পারতেছে না। মা আমাদের আমার মা যে 75,000 টাকা দিছিল মেডিকেল থাকা অবস্থায়, মেডিকেলের বিল, তো আমাদের জমি বন্ধক দিয়ে রাখছিল। তো ওই প্রচুর যে জমিতে বন্ধক দিছিল ওই জমিতে প্রচুর ধান হয়েছে। তো আমার বড় আপা আমি আমার ছোট্ট আমার যে বেবিটা বড় আপার কোলে আমরা গিয়েছি দেখতে, বাড়ির পাশে। তো আমার মা বলতেছে যে এই ধান হয়েছে যেমন যে কলিজা চলে যাচ্ছে, ওইটা তো বন্ধক দিয়ে দিয়েছে। তোর মেয়ে আর তোর যদি একটা কবরে একসাথে পুঁতেও রাখতাম তা আমার এত কষ্ট হতো না, ওই ধান দেখে যে আমার কষ্ট হচ্ছে। তো এইভাবে বহুত এমনকি আমার মা মারধর করতো, সামনে ভাত দিত, ভাত আমি খাতে বসেছি কিছু না বলে প্লেট কেড়ে নিত আমার কাছ থেকে, এইভাবে মারতো। তো এইভাবে পাড়া প্রতিবেশী দেখতেছে যে সালমা দেখ তোর স্বামী মারছে বলে তুই এই কাজটা করেছিস, এখন তোর মা যে অত্যাচার শুরু করেছে তুই হয়তো বাঁচা নিচে মাথাতে মরবি, তার সাথে তুই আবার ঢাকায় চলে যা, দেখ চাকরি বাকরি পাস কিনা। তো ওই পাড়া প্রতিবেশীর ওরাই আমার টাকা দিল ঢাকায় আসার জন্য। আমার মার অত্যাচার দেখে তারা সহ্য করতে পারতেছে না যে মা কেমন করে পারে এই কাজ করতে। পরে আমি আবার ঢাকাতে চলে আসি ভাইয়ের কাছে। ভাই বললো যে দেখ তুই যদি চাকরি করিস তো আমার মান সম্মান থাকবে না। কেন এই কথা কেন বললেন? ভাই এখন একটু ভালো পদে চাকরি করে, আর আমি অসুন্দর হয়ে গেছি, সবাই আমাকে দেখবে। পরে বিশেষ করে আমার মা তো দেখতে পারতোই না আমি অসুন্দর হওয়া যেতে হয়ে গেছি, এই জন্য আমার আর কেউ আর দামই দিচ্ছে না। আমার তার আমি তার বোন, আমি যে আমার মার মেয়ে সন্তান, এই আমাকে পরিচয় দিতে তাদের লজ্জা বোধ হচ্ছে। পরে আমি এক পর্যায়ে ভাই তো চাকরি দিবে না, পরে আমি ভাইয়ের পাশে বাসা নিলাম। বাসা নেওয়ার পরে আমি চাকরির খোঁজ করতেছি, দেখি আমার চাকরি হয় কিনা, আমি একা একাই কিছু করতে পারি কিনা। পরে ভাইয়ের যে ভাইয়ের বন্ধু ওনারও তো চাকরি করে বিভিন্ন অফিসে গার্মেন্টসে। তো ওদের কাছে আসলাম যে ভাই আমার একটা চাকরি দেন। তো যার কাছে গেছি তারা তো আমার দেখছে আমি সুন্দর ছিলাম, ভালো ছিলাম, বোনের মতন ভালোবাসছি, তারা আমার কাছে খারাপ অফার দিতে লাগলো। হায় রে পৃথিবী। তারপরে যার কাছে যায় সেই একই অফার দেয় আমার।
পরে আমি না পেরে হচ্ছে নিজে নিজে চাকরি খোঁজে গেছি, যাই যদি আল্লাহ রহম করে। তো চাকরি খোঁজে যে পরে হচ্ছে আমার মানে আমার যে এখন যার সাথে বিয়ে তার সাথে দেখা হয়। পরে উনি হচ্ছে মানে উনি আপনার প্রথম হাজবেন্ডের গল্পটা তো শেষ করে ফেললেন আপনি, পুরোটা বললেন না তো, কি হলো তারপরে? ওই যে আমার স্বামী তো পরে আমার মা বাপ তো কেস করতে চাইছিল, আচ্ছা, কেস করে নাই। ওকে আমি কেস করতে দিই। প্রথম গল্পটা ভালো মতো শেষ করতে হবে, নাহলে কিন্তু মানুষজন বুঝবে না এখানে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। পরে হচ্ছে ওই মানে আমার আমার স্বামী তো আমাকে নেবে না। পরে হচ্ছে ও একবার বাড়িতে চলে যায়, আমার নেবে না বিধায় বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পরে আমি শ্বশুরবাড়ি যাই। শ্বশুরবাড়ি যাওয়ার পরে মানে আমার ভাসুর আমাকে বলে, আমার ভাসুরের সাথে দেখা আমি বাড়ি যাবো। বাড়ি যাওয়ার পর আমার স্বামী বাড়ির থেকে পলায়ে যায়। মানে আমি আগে গেছি যে আমার স্বামী মানে ও বাড়ি থেকে চলে যায়, জানতে পারে যে আমি বাড়িতে গিয়েছি। বাড়ি যাওয়ার পরে আমি হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মানে আমার বাড়িতে তোলে না, যে তুমি যখন এই কাজ করছো আমার ছেলে তোমার নেবে না, তুমি যা খুশি তাই করো, কেস করবা কি করবা তোমার ব্যাপার। তো এইভাবে প্রায় 1 বছর চলে যায়। ও আমার স্বামীর দিকে মেয়ে দেখতেছে বিয়ে করার জন্য, বিয়ে করবে। জি জি, আমার স্বামী মানে মেয়ে দেখতেছে বিয়ে করার জন্য। আপনার সাথে তো ডিভোর্স হয়নি তখন? না, তখন হয়নি। তো ওর মানে সবাই কথা বলতেছে, ছেলে যদি ভালো হয় তো ছেলে মানে বউ এই কাজ করলো কেন, এই জন্য মেয়ে পায় না। আমি পরবর্তীতে শুনতে পারি যে ছেলে মানে এই ধরনের কথা বলতেছে, ছেলে যদি এতই ভালো হতো তাহলে ছেলের বউ এই দুর্ঘটনা ঘটালো কেন। পরে হচ্ছে আমি জানার পরে আমি তখন ভাবলাম যে আমার স্বামী তো দোষ নেই, আমি হচ্ছে তার মুক্তি দিয়ে দিই, সে যাতে বিয়ে করে সুখে থাকতে পারে। পরে আমি ওকে ডিভোর্স দিয়ে দিই, যে ও হচ্ছে মুক্তি হয়ে যায়। 14 বছর বয়সে প্রথম মা হওয়া, 14 বছর বয়সে প্রথম প্রেম, 14 বছর বয়সের সে সংসার, নিজেরা বিয়ে করা, নিজের হাতে আপনি ডিভোর্সে সাইন করে দেন। জি, সাইনটা কেন করলেন? ও ভালো থাকবে, ও সুখে থাকবে তার জন্য। যে ভুলটা যেহেতু আমি করে ফেলাইছি, তার কোনো ভুল নাই, কেননা আমি তার চাইনি যে সে হচ্ছে অসুখী থাকুক। আমি এখনো চাই না সে অসুখী থাকুক। আপনাকে কি কোনো ধরনের জোর করা হয়েছিল সাইনটা দেওয়ার সময়, নাকি নিজ ইচ্ছে আপনি দিয়ে দিলেন? না, মানে ওইখানে আমি গেছিলাম এক চেয়ারম্যানের মাধ্যমে গেছিলাম। মানে ওইখানে চেয়ারম্যানের মাধ্যমে যাওয়ার পরে তো ওখান থেকে বললো যে হচ্ছে মেয়ে তো একা আসছে, মেয়ের হচ্ছে গার্জিয়ান লাগবে। আচ্ছা, পরে আমার ভাইকে নিলাম, ভাইয়ের সাথে করে আমি আবার গেলাম আমার শ্বশুরবাড়ি। পরে ওইখানে হচ্ছে আমি বুঝতে পারিনি যে ছাড়াছাড়ি হয়ে যাবে। আমি আশায় ছিলাম হয়তো মিলে দিবে সবাই, চেয়ারম্যান সবাই মিলে মানে আমার শ্বশুরবাড়ির লোকজন মিলে হয়তো মিলাই দিবে আমাকে আমার স্বামীর সাথে। পরে এক পর্যায়ে দেখলাম যে ওরা হচ্ছে মানে আমার ভাইয়ের সাথে মানে 20,000 টাকা দিয়ে আমার ছাড়াছাড়ি করে নিবে। পরে সেই আমি আসলে তখনও বুঝতে পারিনি যে আমার ওখানে ডিভোর্স হয়ে যাবে। পরে যখন আমার স্বামী ওখানে মানে সবাই বললো যে আমি এই কাজ করছি, ওকে নিয়ে আমি সংসার করব না, তখন আমি তখন ভাবলাম থাক, জোর করে তার সংসার করা যায় না। ও যখন ডিভোর্স আছে আর যেহেতু আমি ভুল করে ফেলেছি, তাহলে ওরে আমি নিজের ঘাড়ে নিয়ে নিলেন। জি, যেহেতু অনেক ভালোবাসি ওরে, আমি ভালোবাসার কারণে এই কাজটা করছি। তারপর পরে হচ্ছে ও মানে ওই আমার ভাইয়ের হাতে টাকা বুঝাই দিল, ওইখানে আমি সাইন দিয়ে দিলাম। পরে ওইখান থেকে চলে আসলো বাড়িতে আসার পরে ওই টাকার মধ্যে মানে আমার মার কাছে টাকাটা দেয়, মার কাছে টাকা গরু পালার জন্য। আমাদের কিন্তু আগে গরু ছিল না, আর এত মানে আমার মা যখন মোটামুটি এখন উন্নতি করছে, এতটা উন্নতি করতেও পারিনি। ওই যে 20,000 টাকা দিয়েছে, ওই টাকা ফার্স্টে গরু কিনে, ওই টাকা থেকে আমার মা উন্নতি মানে আস্তে আস্তে ধাপে ধাপে উন্নতি করতে পারলো। মেয়ের ডিভোর্সের যে টাকাটা, ডিভোর্সে হবার পর মীমাংসার যে টাকা, ওইটা দিয়ে হচ্ছে তারা মানে ভাগ্য পরিবর্তনের চেষ্টা। জি, কিন্তু আমার ওইখানে মানে এখন আমার মা অনেক কিছু করছে, কিন্তু আমার সেই শুরু থেকে তো দেখতে পারে না, আজও পর্যন্ত দেখতে পারে না।
এটা আমি জানতে পারছি যে হচ্ছে আমার মানে আমার চাষির কাছে জানতে পারছি যে আমাদের একটা প্রবাদ বলে যে হচ্ছে যার দৌলতে দানা তার পাতে নেই খানা। তো এইটাই হচ্ছে আমার চাষি বললো। আমি চাষি কি কিসের জন্য, হয়তো যে টাকাটা দিয়েছিল সেই টাকা দিয়ে আজকে তোর মাঝে এত গরু ছাগল করছে, এত উন্নতি করছে, সব হয়তো সেই ডিপোজিট টাকা দিয়ে। পরবর্তীতে শুনতে পারলাম যে হচ্ছে আমার মা আমাকে বলে যে তোর টাকাতে যে গরু কিনছিলাম সে গরুটা মরে গেছে, মানে আমাকে মিথ্যে কথা বলা হয়। তো যাই হোক, পরে এই জন্য আমি আবার ঢাকাতে চলে অত্যাচার শুরু করে। অত্যাচার শুরু করার পরে মার মানে ওই ঢাকাতে চলে আসলাম। আসার পরে তো ভাই তো চাকরি দিল না, ভাইও অ্যালাউ করতেছে না, ভাইও আর দেখতে পারে না, বোনও দেখতে পারে, কেউ দেখতে পারে না। ওকে। পরে হচ্ছে এইভাবে করতে করতে যে চাকরির খোঁজে আমি যখন আলাদা বাসা নিলাম চাকরির জন্য, যে আমি যে দেখি চেষ্টা করে দেখি আমি চাকরি করতে পারি কিনা। পরে এইভাবে যেটা আমি চাকরি খোঁজে গেছি, ওই মানে আমার হাজবেন্ডও চাকরি করতো, ওর সাথে দেখা হয় যে এমন দেখেন, আমি ওর সাথে বিস্তারিত বলছি যে ভাই আমার এরকম এরকম সমস্যা আছে, আপনি তো চাকরি করেন, তাহলে মানে এটা আমার রিকোয়েস্টের মাধ্যমে আমার চাকরি যদি দিতে পারেন, আমি হচ্ছে আগে চাকরি করছি, কাজ জানি। তো বললো তাহলে আপনার নাম্বারটা দেন, আমি বসের সাথে কথা বলে দেখবো। পরে ওই নাম্বারটা দিয়েছি, নাম্বারটা দেওয়ার পরে মানে আমাকে ফোন দিয়ে বলতেছে দেখো তোমার যে সমস্যা, আমি তোমার প্রতি আমার মায়া হয়েছে, তা আমারও তো বউ নেই, আমি যদি তোমাকে বিয়ে করি তা তুমি আমাকে বিয়ে করবা। এটা কে বললেন? এটা আমার মানে যার সাথে আমার এখন দ্বিতীয় বিয়ে হয়েছে। আচ্ছা, এনার সঙ্গে আপনার পরিচয়টা কিভাবে জানা হলো আরেকটা বার যদি ক্লিয়ার করুন। এটা হচ্ছে যখন ওই যে ভাই চাকরির জন্য বাড়ি থেকে যখন ভাইয়ের কাছে আসি, ভাই তো জায়গা দেয় নাই, ভাইও চাকরি দেবে না, জায়গাও দেয় নাই। পরে হচ্ছে আমি আলাদা বাসা নিই, বাসা নেওয়ার পরে আমি চাকরি খোঁজে যাই, যে দেখি আমি আল্লাহ আমার চাকরি দেয় কিনা, আমি কিছু করতে পারি কিনা। আমি যেহেতু আগে চাকরি করেছি গার্মেন্টসে, অভিজ্ঞতা আছে, তো সেই সাহস নিয়ে আমি গার্মেন্টসে মানে ইপিজেটে যাই চাকরির জন্য। পরে ওই চাকরি যাওয়া মানে যেখানে যাই চাকরি অফিসের গেটে, ওইখানে ওনার সাথে পরিচয় হয়। আচ্ছা, আপনার যে সন্তান, আপনার মেয়ে হলো, এই মেয়েটা তখন কার কাছে থাকতো? ওই যে মার কাছে। আপনার মায়ের কাছে? জি। আচ্ছা, তারপর গেটের সামনে পরিচয় হলো, তারপর কি হলো? পরে হচ্ছে মানে আমি বললাম যে আমার তো এরকম হাতে মুখে স্পট আছে, তো হচ্ছে এখন তো মানে চাকরির ক্ষেত্রে হচ্ছে মুখ খুলতে বলে, তো আপনি যেহেতু চাকরি করেন, তা আপনি যদি রিকোয়েস্ট করেন যে মেয়েটা এরকম কাজ জানে, তো মানে রিকোয়েস্টের মাধ্যমে চাকরি হবে, তাছাড়া সরাসরি চাকরি হবে না। পরে উনি বললো তাহলে আপনার নাম্বারটা আমার কাছে দেন, আমি বছর বলে দেখবো। এইভাবে নাম্বারটা আমার কাছ থেকে নেয়, নিয়ে আমি যে বিস্তারিত বলছি যে আমার হাতে মুখে স্পট আছে, মানে পুরো মনে হয় আমার জীবনে যা ঘটেছে শেয়ার করছি আমার একটা চাকরি পাওয়ার জন্য। পরে হচ্ছে উনি নাম্বারটা আমার মানে ওই নাম্বার আমার নাম্বারটা দিয়ে ফোন করে যে হচ্ছে আপা আপনার তো জীবন স্টোরি শুনলাম, তো দেখেন আমার তো বউ মরে গেছে, তো আপনার স্পট হয়েছে তাতে কি হয়েছে, মানুষের তো মানে কতভাবে কত অ্যাক্সিডেন্ট হয়, তো আমি আপনার পাশে দাঁড়াতে চাই। তো আমি কিছু বলি না। পরে আমি যে বাসায় ভাড়া থাকতাম এক খালা, ওই খালাকে বললাম যে খালা মানে যে আমার উকিল মা, ওই উকিল মাকে বললাম, তো ওই উকিল মার সাথে মানে ওনাকে নাম্বার দিয়ে দিলাম, উকিল মার সাথে কথা রেগুলার কথা হয়। এবং ওনাদের ভিতরে কি হয়েছে আমি জানি না, আমার 10 দিন পরে বলতেছে ছেলেটা তোর বিয়ে করবে, ছেলেটা এখন তো তুই ঠিক মানে চাকরিও পাচ্ছিস না, তো এখন তো তোর বাঁচতে হবে, তোর মানে মা বাবা ভাই বোন কেউ কেয়ার করে না, ছেলে যখন জেনে শুনে তোর বিয়ে করতে চায় তাহলে তুই রাজি হয়ে যা। পরে আমি এক পর্যায়ে ওই খালা মানে আমার খুব প্রেশার দিছিল, এমন ভাবে প্রেশার দিছিল যে দেখ মানে নিজের মা যেমন করে উনিও সেভাবে প্রেশার দিছিল যে তুই এখন অসহায় হয়ে গেছিস, খাতে পারতেছিস না, চলতে পারতেছিস না, রুম ভাড়া দিতে পারতেছিস না, বিয়েটা করে ফেলা। তো এক পর্যায়ে তার সাথে আমার বিয়ে হয়ে গেল। আচ্ছা, 2011 সালে। গল্পটা যদি প্রচারযোগ্য হয়, এই জাগো এফএম টিম আপনাকে এখানে নিয়ে আসবে, কথা দিচ্ছে আজকে অপূর্ব। সালমা আপু, তারপরে কি হলো? পরে হচ্ছে আমার যে উকিল মা, ওই উকিল মা আব্বা ওনারা মিলে আমাকে নিয়ে যায়, মানে আমার স্বামী ওরা আগের থেকেই মানে যে কি বলে এটা
তো যেখানে বিয়ে করাই আমার আসলে কাজী অফিস। কাজী অফিস, জি। কাজী অফিসে উনি আগে সবকিছু ঠিক করে রাখে। পরে হচ্ছে আমার ওই উকিল মা উকিল বাবা, পরে আরেকটা খেলা 3 জন সাক্ষী লাগবে, তো 3 জন মিলে আমাকে নিয়ে যায়। পরে ওইখানে কাজী অফিসে নিয়ে যাওয়ার পরে আমার কাজী অফিস বলে কে মানে আমার মুখ খুলতে বলে। তা আমি বলছি না, আমার মুখ খোলারও দরকার নেই, আমার বিয়ে করার দরকার নেই। পরে আমার স্বামী বলছে মুখ খোলা লাগবে না, ও হচ্ছে বিয়ে পড়ায় দাও। পরে বিয়ে পড়ায় দিয়ে তখন রাত 11টা বাজে বাসায় আসে। বাসায় এসে পরে হচ্ছে মিষ্টি নিয়ে আসে, মিষ্টি নিয়ে এসে পাশের বাসায় সবাইকে দিল। দেওয়ার পরে উনি কি সকাল ভোরে চলে আসে, অফিসে চলে আসে। আসার পরে হচ্ছে বাসার সবাই বলতেছে যে এরকম হুট করে বিয়ে হয়েছে, বিয়েটা কি টেকবে? পরে উকিল মা বলছে না, ছেলে ভালো আছে, ছেলে ইনকাম ভালো করে, জেনে শুনে। ও ছেলের একটা বাচ্চা আছে, মানে আমার স্বামীর একটা ছেলে আছে। আচ্ছা। বউ মারা গেছে, তো মেয়েটা অসহায়, এজন্য সব জেনে শুনে মানে মেয়েটাকে গ্রহণ করছে। পরে হচ্ছে এইভাবে 10 দিন 12 দিন যাওয়ার পরে মানে আমি শুনতে পারি যে আমার সতীন আছে। মাই গুডনেস, আপনাকে না বললো তিনি মারা গেছেন? জি, মারা গেছে। তাহলে ওটা মিথ্যা ছিল? ওটা মিথ্যা ছিল। হায় রে ধোকা, জীবনের লাইনে লাইনে ধোকা আপনার। তারপর পরে হচ্ছে পরে উনি মানে 3 দিন 4 দিন পরে আসতো। পরে হচ্ছে একদিন মানে ও আমার অফিসের গেটে, পরে একদিন আমার সতীনও গেছে। যাওয়ার পরে মানে ওর সাথে কি বলবো, খুব মানে খারাপ অবস্থা, মানে খুব রাত ব্যবহার করে। ও এক পর্যায়ে চাকরি চলে যাবে। পরে হচ্ছে মানে আমার সতীন আমাকে খুব জ্বালাইছে। আমি স্বামীকে ছাড়িনি, যেহেতু আমার মা আমাকে দেখতে পারতো না, ভাই জায়গা দিলেন না, কেউ জায়গা দিনে। তো আমি মানে সতীন অত্যাচার করতেছে, তো আমি কাছে থাক, আমার তো বিয়ে হয়েছে, আমি তার সাথে খারাপ ব্যবহার না করলেই হলো। পরে হচ্ছে এইভাবে করতে করতে মানে আমাকে খাবার দিত না, খাবার খরচ দিত না, মানে সতীনে খুব বাধা দিত। তো আমি ভাবতাম সে তো একটা মেয়ে মানুষ, তার তো কষ্ট হবেই। এখন আমার যেহেতু একটা অ্যাক্সিডেন্ট আছে, আমিও সরবো না, আমার যা দেয় আমি সেভাবে চলি। এইভাবে করতে করতে পরে হচ্ছে আমার মানে ছোট মেয়েটা, আমার যে ছোট বেবি, আচ্ছা ওকে আমি মানে কনসেপ্ট করি। আচ্ছা, এটা কত সালে হয়? বিয়ের কত বছর? এটা তাও বিয়ের 4 বছরের শেষে, মানে বিয়ে হয় 2011, আর আমি কনসেপ্ট করি 2014। পরে হচ্ছে মানে যখন বাচ্চাটা যখন আমার বেবিটা আমার গর্বে, তখন হচ্ছে আমার সতীনটা আরো জ্বালায় আমাকে, মানে ও চাচ্ছে যে আমাকে ছেড়ে দিক আমার সতীন। এইভাবে করতে কয়েকদিন হচ্ছে আমার মানে যখন বেবি হচ্ছে মানে ডেলিভারি হবে, তখন সিজারে হবে। কেননা আমার তো ঠিক মতন খাওয়া নেই, দাওয়া নেই, নাওয়া নেই, ঠিক মতন দেখে না, মানে ও আসতে পারে না আমার কাছে। ও খারাপ ব্যবহার করে আমার সাথে, কন্টিনিউ মারধর করে, মানে সতীনও মারধর করে, বাসায় এসে ও মারধর করে। এই জন্য আমার ভাই যেন আমার প্রতি আরো খেপে গেল, যে আমি মানে বিয়েটা করছি বলে আমার ভাই আমার প্রতি আরো রাগ। তো আমার দেখেন, আমি বিয়েটা যদি না করে আমি বাঁচবো কিভাবে? আমার চাকরি নেই, চাকরি হয় না। কেননা আমার যদি চাকরি হতো তাহলে আমি বিয়েটা করতাম না, নিজের পায়ে আমি দাঁড়াইতাম। আশা ছিল যে আমি চাকরি করব, কিন্তু গার্মেন্টস আমার নেয় নাই। প্রত্যেকটা গার্মেন্টসে গেটে গেটে গেছে, এমনি দেখে পছন্দ হয়, কিন্তু মুখ খুলে যখন তখন আর পছন্দ হয় না। অন্য মানে কিছু কিছু অফিসে গেছি, মানে আমাদেরকে মানে প্রোডাকশন বেশি দিয়েছে, মানে অন্য অন্য মেয়েদের সাধারণ বলে যে প্রোডাকশন কম, মানে আমারটা আরো বেশি চাইছে যাতে আমি না টিকতে পারি। এইভাবে আমার চাকরি হয় নাই। তো এখন আমি স্বামীর মার খাই, সতীনের মার খাই, যেভাবেই হোক আমি সংসারটা টিকে রাখতে চাইছি, যে আমার জীবনে তখন এটা হয়ে গেছে, আমি যদি মরেও যাই তো আমি এই স্বামী আর ছাড়বো না। আচ্ছা। পরে হচ্ছে এইভাবে করতে করতে স্বামী প্রচুর মানে আমার স্বামী জানি কেমন জানি মারছ, মানে আগের থেকে অত্যাচারটা বেশি হয়ে গেল। আমার ছোট বেবিটা হওয়ার পরে, ছোট বেবিটা হয়েছিল সিজারে টাকা পয়সা, মেডিকেলে টাকা পয়সা দিতে পারে না। পরে হচ্ছে মানে ও জানি না কার কাছে হাতে পায়ে ধরে টাকা নিয়ে এসে বিল শোধ করে, মানে 4 দিনে রিলিজ দিয়ে দেয়। মানে সিজারের পরে যে ওষুধটা খেতে হয়, মানে যে প্রেসক্রিপশনে যে লিখে দেয়, ওটা আমি খেতে পারি না, ওর তো দেয় না, খাবারই জোটে না, তো ওষুধ খাবো কোথার থেকে? পরে হচ্ছে আমার স্বামী যেখানে চাকরি করে, মানে পাশে ওর বাসা ছিল, সতীনের বাসা ছিল,
পরে এভাবে যেতাম, পরে এক পর্যায়ে সতীন খুব মারধর করতো খুব, ওইখানে মানুষের সামনে আমাকে মাথা ফাটাই দিছিল। মাই গড, এটা এটা কি কারণে হয়? ওইটা হচ্ছে আমি গেছিলাম টাকার জন্য, ঘর ভাড়ার জন্য, খাবারের টাকার জন্য স্বামীর কাছে যেতাম। এটা তো আপনার অধিকার। জি জি। তা আপনার স্বামীকে আপনি আপনার প্রশ্ন করেন নাই যে মানে উনি আপনার সঙ্গে এত বড় চিটটা কেন করলো? এমনি আপনি আমি একটা ভুল করে, আমি তো জি। বলি, আপনি একটা ভুল করে আপনি এটা নিজের ক্ষতি আপনি করছেন, হ্যাঁ। জি। তো উনি প্রথমবার বললো যে তার আগের স্ত্রী মারা গেছেন, জি। তো দ্বিতীয়বার আপনার সঙ্গে এই মানে প্রতারণাটা তাহলে কেন? উনি তো আলটিমেটলি আপনার সঙ্গে প্রতারণা করছেন। জি করছে। এখন এটা এটা কেন করছিল আপনি জিজ্ঞেস হ্যাঁ করছেন? আমি জিজ্ঞাসা করছি, দেখো কি আমি উত্তর তো দিলেন? আমি তো অসহায়, আমাকে আমার মানে এভাবে করা কি তোমার ঠিক হয়েছে, এভাবে মানে ছলনা করে? তো বলছে দেখো তোমার আমার ভালো লাগছে, আমি যদি এটা মানে মিথ্যা কথা না বলতাম তাহলে তো তুমি বিয়ে করতাম না। ও আমাকে বোরকা পরা অবস্থা নাকি ওর ভালো লাগছে, আমার তো মুখ দেখছিল না, কিন্তু আমার উকিল মার কাছ থেকে A to Z সবকিছু শোনে, মানে আমি যেটা পুড়ে গেছে মুখে সব স্পট, আমি কিন্তু বলিনি। আপনার কত মানে কিছু মনে না করলে ব্যক্তিগত একটা প্রশ্ন করি, আপনার মানে কতটুকু স্পট? আমরা তো কারণ আপনাকে দেখতে পাচ্ছি না। আমার হচ্ছে মানে বাংলায় বলি যে 80 ভাগ পুড়ে গেছে আমার শরীরে। মাই গুডনেস, নাভির মানে একটা মানুষের শরীরে 80 ভাগ জি পুড়ে যাওয়াটা, মানে আমি একটু বলি যারা এই মুহূর্তে দেখছেন আমার সামনে যে মানুষটা বসা, এই মানুষটা কিন্তু মানে আমার আপনার মতো স্বাভাবিক, আমরা আলহামদুলিল্লাহ যতটা ভালো আছি অতটা ভালো কিন্তু নাই। এরপরেও এই মানুষটা এখানে লাইভে এসে তার লাভ স্টোরিটা এখানে শেয়ার করছে। আর কিছু মানুষ যারা কমেন্টে স্টিকার আদান প্রদান করে, কিছু মানুষ কমেন্টে নানা রকম তারা এ ওর সঙ্গে কথা বলছেন, এ তার সঙ্গে কথা বলছেন, সেটা নিয়ে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই, বাট বলছিলাম লাইভটাকে শেয়ার করেন। রাইট, এই মানুষটা মানে আপনি হয়তো বা অনেক ভালো আছেন, আপনি হয়তো বা নর্মালি সবার সামনে ফেসটা খুলে হাই হ্যালো করতে পারছেন, বাট এই মানুষটা কিন্তু চাইলেও এখানে পারছেন না। অনুষ্ঠানের কারণে বলি বা কারো ব্যক্তিগত কারণে অনেকে আমাদের এখানে বোরখা পরে বা হিজাব করে বসেন বা মাস্ক পরে বসেন, বাট এই মানুষটা কিন্তু নিজেই মনে মনে চাইছিল এবং আমাকে যেটা বলছিল যে আমি কিন্তু আমার চেহারাটা দেখাবো না, তাতে হয়তো বা অনেকে অনেক রকম ভাবে চিন্তা করতে পারে বা কেউ হয়তো বা লাইফটাকে ইগনোর করতে পারে। আমাদের সমাজে এই চিন্তাটা পর্যন্ত আমাদেরকে করতে হয়। এবং আজকে সালমা সুইসাইড করতে, যে আজকে সালমা হয়তো বেঁচে আছে, কিন্তু বেঁচে থেকেও কিন্তু সালমা মরে গেছে। বেঁচে থেকেও হয়তো একজন মানুষের যতগুলো অধিকার, সেই অধিকারগুলোর অনেকগুলো অধিকার থেকেই কিন্তু আজকে সালমা বঞ্চিত। এক, সালমা তার পরিবার থেকে বঞ্চিত। দুই, সালমা তার প্রথম যিনি স্বামী সেখান থেকে তিনি বঞ্চিত। দ্বিতীয়, তার একটা বিয়ে হলো, এখানেও তিনি প্রতারণার শিকার হলেন, সতীনের হাতে মার খাচ্ছেন। ভাই দিন শেষে আমরা তো একটা মানুষ, তো দিন শেষে আমার সামনে যে মানুষটা বসা উনি তো আমার আপনার মতো একজন মানুষ, তাই না? ঘটছে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু আমাদের এই শহরেই ঘটে, এই শহরের বুকে ঘটা কোনো না কোনো একটা ঘটনা। আজকে সালমা তার মতো করে তিনি পচ্ছে করে তার গল্পটা বলছেন, আপনারও তো গল্প আছে। আমরা প্রত্যেকে না কখনো কখনো যেটা আমার মনে হয় হিপোক্রেটার হয়ে যাচ্ছি, আর সবকিছু আমরা না খুব ভালো আছি, কোনো প্রবলেম তো নাই, আমরা ভয়েস রেস করতে জানি না। যে এই জিনিসটা আজকে সালমাকে আমি সেলুট দিব। অনেকে বলছে ভাই আপনি অনেক বেশি কথা বলেন লাভ স্টোরি শোতে, আমাকে বলতে হয় এই কারণে বেশি কথা আমাকে বলতে হয়, কারণ আপনি কখনো কখনো ট্র্যাক থেকে বে ট্র্যাকে চলে যান, লাইন থেকে বে লাইনে চলে যেয়ে উল্টো পাল্টা কমেন্ট করা শুরু করেন। এবং আপনাকে মনে করাই দিতে চাই, বারবার আমি এই জন্য ব্যাক করি যে এই শোটা আগামী শনিবারও হবে ইনশাল্লাহ, যদি আপনি রেজিস্ট্রেশন করেন। এন্ড রেজিস্ট্রেশন যদি না করেন, অনেকেই আমি অনেকগুলো কমেন্ট করছিলাম অফেয়ারে বসে বসে, 2021 সালে আমরা বেশ ভালো কিছু গল্প চাই। হ্যাঁ অবশ্যই একজন শ্রোতা হিসেবে জাগো এফএম-এর কাছে আপনার এটা একটা চাওয়া থাকতেই পারে, খুবই স্বাভাবিক। তো আপনাকেও বলবো, আপনার আশপাশে তো অনেকগুলো বন্ধু আছে তাই না, তাদের জীবনেও ভালোবাসার এরকম কোন এক্সপেরিয়েন্স আছে, আমি চ্যালেঞ্জ করে বলবো সেই মানুষগুলোকে একটা সুযোগ দেন। আপনি নিজেও জানেন না যে সেই মানুষগুলোর ভেতরে কতগুলা কষ্ট, কত ধরনের গল্প লুকায় আছে, আপনি নিজেও জানেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলবো, রাইট? বলি জি সালমা বলুন। ভাই আমি তো পুরোপুরি সুস্থ না, ঠিক আছে, আমি কথা হয়তো গুছাই বলতে পারতেছি না, আমার কিন্তু এই যে ঘাড় ফেরাতে পারি না, আমি ডান পাশেও ফেরাতে পারি না, বাম পাশেও ফেরাতে পারি না, প্লাস আমার গলাটা মনে হয় কি 80 মন ভার হয়ে রয়েছে, আমি কথাটা হয়তো গুছাই বলতে পারছি না। ওকে সালমা, কোনো প্রবলেম নেই, আমরা শুনতে চাই। তারপর কি হলো? পরে হচ্ছে আমার মানে বাচ্চা হওয়ার পরে তখন ও বুকের দুধ ঠিক মতো পেত না, পরে ও তো দুধ কিনে খাওয়া লাগতো, সেই দুধের টাকাটাও দিতে চেত না। আপনার দ্বিতীয় স্বামী? জি দ্বিতীয় স্বামী। পরে হচ্ছে ওই এই মানে কি বলবো, বাচ্চাও না খেয়ে থাকে, আমিও না খেয়ে থাকি, এইভাবে দিন যায়। ও আমি তার একটা কথা ভুলে গেছি ভাইয়া। জি বলুন। যখন আমার মানে 8 মাস, আমার যখন আমি মানে বাচ্চা পেটে আমার, তখন হচ্ছে ঘর ভাড়ার জন্য আমার রুমের তালা মেরে দেয়, আমার আজকাল ডেলিভারি হবে, ওই এই সময় তালাটা কে দেয়? বাড়িওয়ালা।
আচ্ছা, পরে হচ্ছে আমি কি করি, মানে কোন আপার বাসায় চলে যাই, আমার মেজ বোনের বাসায়, পাশেই তো আমার মেজ বোনের বাসা। পরে হচ্ছে মানে এক রাত থাকার পরে আপা বলতেছে, দেখ তোর দুলা ভাই না মানে আমার উপরে রাগ করতেছে, তুই যদি থাকিস তাহলে মানে আমার সংসারে অশান্তি হচ্ছে, তুই চলে যা। পরে আমি কি করব, পরে হচ্ছে দিশা না পেয়ে আমি সেই আমার স্বামীর কাছে আসি। আসার পরে হচ্ছে মানে ও যখন আমি বাসে উঠি, তো তখন মানে 8 মাস চলতেছে, তো যখন বাচ্চা হওয়ার পরে যে কি বলবো বলবো পরে জি। যে তারপরে হচ্ছে ওই মানে বাচ্চা হওয়ার সময় এসে গেছে তখন। পরে হচ্ছে আমি মানে আমি এই যে আপনার এত কিছু হয়ে যাচ্ছে, মানে আমি একটু বলি সালমা আপু, আপনার এত আপনার মানে আপনি কনসেপ্ট করলেন আপনার বেবি হবে, তো এই সময়টা আপনার হাজবেন্ডের কোনো লাইন আমি কথা শুনতেছি না, উনি কই? এই গল্পটা তো একটা হাজবেন্ড যখন তার প্রথম সন্তান হয়, সেটা প্রথম সন্তান হোক, দ্বিতীয় সন্তান তো হোক, সন্তান তো সন্তানই, তাই না? জি। তো মানে এই মানুষটাকে তো আমি গল্পে পাচ্ছি না, মানে এই মানুষটা কই? এই মানুষ